হ্যালো এভরিওয়ান, এখন আমরা দ্য ব্যাট গল্পটি পড়ব। লিখেছেন অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। এটি গল্পটির উপর আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি আমরা লেখক সম্বন্ধে জেনেছি। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। চলো শুরু করি। গল্পটির উৎস সম্বন্ধে জেনে নিই। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি রাশিয়ান ম্যাগাজিন নোভোয়ে ভ্রেমিয়ায়। সেই সময় নাম ছিল পারি, রাশিয়ান নেম, যার ইংরেজি মানে মানি। গল্পটি আসলে ৩টি অংশে প্রকাশিত হয়েছিল, ৩টি পার্টে, ফেয়ারি টেলস নামে, এবং পরে অ্যান্টন চেকভ রিভাইজ করেছিলেন এবং কেটেছিলেন তৃতীয় অংশটিকে এবং নাম দিয়েছিলেন দ্য বেট, যেটি অ্যান্টন চেকভের কালেক্টেড ওয়ার্কস। বইটার নাম হচ্ছে চেকভস কালেক্টেড ওয়ার্কস, যেটা প্রকাশিত হয়েছিল 1899 থেকে 1901-এর মধ্যে, এবং তার চতুর্থ ভলিউমে এই গল্পটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলো এই গল্পের চরিত্রগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথম হচ্ছে দ্য ব্যাংকার, যাকে দিয়ে গল্পটা শুরু হচ্ছে, যিনি বৃদ্ধ বয়সে স্মরণ করছেন তার 15 বছর আগে যে বাজি রেখেছিলেন সেই বাজির কথা, এবং তিনি এই গল্পের প্রধান চরিত্রের মধ্যে একজন। দ্বিতীয় হচ্ছে দি লয়ার, যার সাথে ব্যাংকারের বাজি লেগেছিল এবং যিনি তার জীবনের 15 বছর ব্যাংকারের বাগানের একটি গৃহে কাটিয়েছিলেন। তিনি তারপরে ওয়াচম্যান, এই বাগানের যারা পাহারা দিচ্ছিল ব্যাংকারের বাগানে, যারা লয়ারের রুমটাকে পাহারা দিচ্ছিল, তাই ওয়াচম্যান গুলো, প্রহরী গুলো। এবং দ্য গেস্ট, গেস্ট বলতে 15 বছর আগে ব্যাংকার যে পার্টি, সন্ধ্যার পার্টি আয়োজন করেছিলেন, সেই পার্টিতে যে অতিথিগুলো এসেছিল, যাদের সাথে ক্যাপিটাল পানিশমেন্ট এবং লাইফ ইমপ্রিশন নিয়ে বিতর্ক হচ্ছিল, সেই অতিথিদের কথা বলা হয়েছে। গল্পটাকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে মনে রাখতে পারি, তাতে আমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে রেমিনিসেন্স অফ ইভিনিং পার্টি অ্যান্ড এ বেট, অর্থাৎ ব্যাংকারের স্মৃতিচারণা সেই অটামের সন্ধ্যার পার্টির কথা এবং সেখানে যে ব্যাট হয়েছিল তার কথা, বাজি হয়েছিল। তারপরে তারপরে পার্টির পরে রাত্রে খাবারের সময় সে বেট নিয়ে আলোচনা করা হয়েছিল। লজিক্যাল থট ব্যাংকারের, তবে বাজির টার্ম এন্ড কন্ডিশন, লয়ার প্রিজন লাইফ, বন্দি দশা, ব্যাংকারের সংকটাবস্থা, ব্যাংকারের নোংরা সিদ্ধান্ত এবং ব্যাংকারের অনুতাপ। এইভাবে আমরা ভাগ ভাগ করে মনে রাখতে পারি। প্রথম অংশটি দেখি। গল্পটি শুরু হচ্ছে একটি অটাম নাইটে, যখন একজন বৃদ্ধ উত্তেজিত ব্যাংকের মালিক 15 বছর আগে একটি পার্টির কথা ভাবছেন, যেই পার্টিতে তিনি একটি আইনজীবীর সাথে বাজিতে যুক্ত হয়েছিলেন, বাজি রেখেছিলেন। যে আইনজীবীর বয়স ছিল 25 বছর, এবং বাজির ব্যাপারটা হচ্ছিল ক্যাপিটাল পানিশমেন্ট ভালো না, ক্যাপিটাল পানিশমেন্ট মিনস মৃত্যুদণ্ড ভালো না, লাইফ ইমপ্রিজনমেন্ট আজীবন কারাবাস কোনটা ভালো, এর উপরে বাজিটা হয়েছিল। ব্যাংকার বলেছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট বেশি ভালো, কারণ তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। কিন্তু আইনজীবীর মতে না বেঁচে থাকা থেকে বেঁচে থাকা অনেক ভালো, তাই তার কাছে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো। এবার ব্যাংকার তার জন্য 2 মিলিয়ন বাজি রেখেছিলেন, যদি আইনজীবীটা 15 বছর কারাদণ্ড ভোগ করতে পারে। তারপর ব্যাংকের মালিক সাপার এবং তার সেই বাজির কথা মনে করে। সাপার হচ্ছে সন্ধ্যার পার্টির পরে যে রাত্রে খাবার ভোজ সভা হয়েছিল, সেই ভোজ সভার কথা, এবং সেই ভোজ সভাতে আবার বাজি নিয়ে আলোচনা করা হচ্ছে তার কথা ভাব। ভোজ সভার সময় ব্যাংকের মালিক লয়ারকে আবার ভাবতে বলেছিলেন, কারণ তার মতে ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বি অ্যাট দেন কম্পালসারি। কারণ হচ্ছে স্বেচ্ছায় কারাবাস হচ্ছে বাধ্যতামূলক কারাবাস থেকে খুব কঠিন বা অসহনীয়। কারণ স্বেচ্ছায় কারাবাসে জানা থাকে যে আমি চাইলেই বাইরে বেরিয়ে আসতে পারবো, কিন্তু বাধ্যতামূলক কারাবাসে বেরিয়ে আসার কোনো সুযোগ থাকে না। তাই তিনি আইনজীবীকে আবার ভেবে দেখতে বলেছিলেন। তৃতীয়াংশ, লজিক্যাল থট। ব্যাংকার আবার তার বর্তমান পরিস্থিতিতে সেই বাজির কথা বিচার করছেন।
তিনি ভাবছেন যে 15 বছরের জন্য 2 মিলিয়ন বাজি রাখা কাণ্ডজ্ঞানহীন এবং অর্থহীন। কারণ এটা একটি নষ্ট হয়ে যাওয়া মানুষের, যে ব্যাংকারের ক্ষেত্রে মানুষের ইচ্ছা ছাড়া আর কিছু নয়, এবং আইনজীবীর ক্ষেত্রে অর্থের লাভ ছাড়া আর কিছুই নেই। তাই 15 বছর আইনজীবীর কারাবাসের জন্য 2 মিলিয়ন বাজি রাখাটা অর্থহীন। এবার বাজির শর্তগুলো ঠিক হয়েছিল। 15 বছর ধরে আইনজীবী ব্যাংকারের বাগান বাড়ির একটি ঘরে থাকবেন এবং বাইরের জগতে কোনো রকম সম্পর্ক তিনি রাখতে পারবেন না। না কোনো মানুষের সাথে দেখা করতে পারবেন, না কোনো চিঠি লিখতে পারবেন, বা চিঠি পেতে পারবেন, বা কোনো সংবাদপত্র তিনি পাবেন না। তিনি চাইলে বই চাইতে পারেন, সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট চাইতে পারেন, মদ চাইতে পারেন, তামাক চাইতে পারেন, যেগুলো তিনি একটি কাগজে লিখে পাঠাবেন। একটি বিশেষ জানালা দিয়ে সেগুলো দেওয়া যেতে পারে। এবং চুক্তির শর্ত অনুযায়ী 1 মিনিটের শেষ হওয়ার তিনি একদম সলিটারি কনফাইনমেন্টে থাকবেন, অর্থাৎ নির্জন কারাবাস পালন করবেন, এবং ঠিক 15 বছর তাকে থাকতে হবে, যেটা শুরু হবে 1870 খ্রিস্টাব্দের 14 নভেম্বর দুপুর 12টা থেকে 1885 খ্রিস্টাব্দের 14 নভেম্বর দুপুর 12টা পর্যন্ত। এখানে দুপুর উল্লেখ করা নেই, কিন্তু আমরা গল্পটি পড়লে বুঝতে পারবো যে সেটা দুপুরের কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে বিন্দু মাত্র প্রচেষ্টা যদি করা হয় আইনজীবীর পক্ষ থেকে ওই শর্তগুলোকে ভাঙার, তবে ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা দিবেন না। তারপরে ব্যাংকারের প্রিজন লাইফ সম্বন্ধে বলা হয়েছে। বন্দিদশার প্রথম বছর তিনি একাকিত্বে ভুগছিলেন এবং খুব হতাশ হয়েছিলেন। সেই জন্য তিনি পিয়ানো বাজাতেন অনেক, কিন্তু মদ বা টবাকো চাননি, এবং হালকা বৈশিষ্ট্যের বইগুলো পড়েছিলেন। দ্বিতীয় বছরে তিনি ক্লাসিক বইগুলো পড়েছিলেন, উন্নত বইগুলো। তৃতীয় ও চতুর্থ বছরের কথা উল্লেখ করা নেই। পঞ্চম বছরে তিনি বই পড়া বন্ধ করে দিয়েছেন। তিনি খেয়েছিলেন, মদ পান করেছিলেন, বিছানায় শুয়ে কাটিয়েছিলেন, এবং তারপরে তিনি অনেকক্ষণ ধরে কিছু লিখতেন এবং পরে সেটাকে আবার নষ্ট করে দিতেন। এবার ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগ থেকে 4 বছর ধরে তিনি অনেক বই পড়েছিলেন। 600টি বই তিনি পড়েছিলেন এবং 6টি ভাষায় তিনি তিনি শিখেছিলেন। তাই তিনি ব্যাংকার কে বলেছিলেন যে একটি চিঠি লিখে, যেটি 6টি ভাষায় লেখা ছিল। তিনি বলেছিলেন যে এক্সপার্ট কে দিয়ে সেটি দেখাতে, এবং যদি ঠিক হয় তো বাগানে একটি গুলি চালাতে। ব্যাংকার চেক করার পর দেখেছিলেন যে সবটি ঠিক, তাই তিনি 2টি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। দশম বছরের পর থেকে তিনি শুধু গসপেল পড়ে গেছিলেন। গসপেল কি? নিউ টেস্টামেন্টের প্রথম 4টি বইকে গসপেল বলা হয়। নামটি হচ্ছে ম্যাথিউ, মার্ক, লিউক অ্যান্ড জন। এবার ব্যাংকার সেই জন্য অবাক হয়েছিলেন যে যেই মানুষটি 4 বছরে 600টি বই পড়েছিল, তার একটি পাতলা বই পড়তে এত সময়, এই পাতলা কয়েকটা বই পড়তে এত সময় লেগে যাচ্ছে। তারপর তিনি থিওলজি, ধর্মতত্ত্ব ও হিস্ট্রিজ অব রিলিজন, ধর্মের ইতিহাস পড়েছিলেন। এবার শেষ 2 বছর তিনি বিভিন্ন ধরনের বই পড়েছিলেন, যেমন বিজ্ঞান থেকে প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স টু লিটারেচার, প্রাকৃতিক বিজ্ঞান থেকে সাহিত্য, ফিলোসফি, দর্শন, থিওলজি, ধর্মতত্ত্ব, এত সবকিছু পড়েছিলেন। অল ইন অল, বাই the end of the confinement, the lawyer devoured an incredible number of books, অর্থাৎ বন্দিদশার শেষে লয়ার লয়ারের অনেকগুলো বই পড়া হয়ে গেছিল। এইদিকে ব্যাংকারের সংকটাবস্থা, ব্যাংকার্স প্রেডিক্যামেন্ট। বন্দিদশা চলাকালীন লয়ার যেমন অনেক বই পড়ে অনেক জ্ঞানী হয়েছিলেন, ব্যাংকার ঠিক একই রকম তার গ্যামলিং হ্যাবিট, অর্থাৎ জুয়া খেলার অভ্যাসের জন্য মধ্যবিত্ত টাইপের মধ্যমবর্তী ব্যাংকের মালিক হয়েছিলেন, অর্থাৎ তার অনেক সম্পত্তি শেষ হয়ে গেছিল। প্রথমে 2 মিলিয়ন বা মিলিয়ন তার কাছে কোনো ব্যাপারই ছিল না, কারণ তার ব্যাংকে কত টাকা ছিল সেটা তার সে হিসাবও রাখতো না। কিন্তু 15 বছর পরে তার প্রতিটা তার সম্পত্তির পরিমাণ বেশি না, তার ঋণের পরিমাণ বেশি, এটা জানতে সে ভয় পেত। এইবার ব্যাংকার ভাবছে যে আগামীকাল তা লয়ারের 15 বছর পূরণ হবে এবং তাকে 2 মিলিয়ন দিতে হবে লয়ারকে, এবং সেটা দিলে সে দেউলিয়া হয়ে যাবে, এটা এখন সে ভাবছে। তাই ব্যাংকার ভেবেছিল
ব্যাংকারের ন্যাস্টি ডিসিশন, ব্যাংকারের নোংরা সিদ্ধান্ত। তাই ব্যাংকার ভেবেছিল তাকে আহ, এই অবস্থা থেকে বাঁচতে হলে আইনজীবীকে মেরে ফেলতে হবে। তাই সে রাত্রি প্রায় ৩টার সময় সেই বাগান বাড়ির রুমের চাবি নিয়ে রুমটির দিকে গেছিল। রুমটি খুলে দেখেছিল আইনজীবী ৪০ বছর, কিন্তু তাকে খুব বৃদ্ধ মনে হচ্ছিল, কঙ্কালের মতো মনে হচ্ছিল। এবং আইনজীবী যে টেবিলটা বসে হেলান দিয়ে বসছিল, সেখানে একটি হাতে লেখা চিঠি ছিল, এবং ব্যাংকার ভেবেছিল আইনজীবীকে মেরে ফেলার আগে চিঠিটা একবার পড়ে নেবে। চিঠিটা পড়ে সে দেখতে ছিল, চিঠিটায় লেখা ছিল যে যে স্থায়ীভাবে যুক্ত না হয়ে সে পৃথিবীর সবকিছু উপভোগ করেছে, এবং বিভিন্ন ধরনের লোকেদের সাথে দেখা করেছে, এবং অনেক কিছু উপভোগ করেছে। মাউন্টে অনেক উঁচু পর্বতেও চড়েছে, অনেক মানুষের সাথে কথাও বলেছে সেই বইগুলোর মাধ্যমে। এবং তারপরে শেষে লেখা ছিল, তাই সে এখন এই সেই ওয়ার্ল্ডলি প্লেজার গুলোকে ঘৃণা করে, এখন আর তার কাছে আর অত গুরুত্বপূর্ণ নেই। তাই সে ১৫ বছর আগে যে সিদ্ধান্ত হয়েছিল যে ১৫ বছর সে যদি ব্যাংকের মালিকের বাগানের বাড়িতে নির্জন কারাবাসে কাটিয়ে দেয়, তাকে ২ মিলিয়ন দেওয়া হবে। সেই ২ মিলিয়ন টাকা সে ছেড়ে দেবে বা নিবে না, প্রত্যাখ্যান করবে এই বন্দিদশা থেকে ৫ ঘন্টা আগে বেরিয়ে। গল্পটির শেষে ব্যাংকের মালিকের অনুতাপ আমরা দেখতে পাবো। এই চিঠিটি পড়ে ব্যাংকের মালিক খুব অস্থির হয়ে পড়েছিলেন, এবং তিনি আইনজীবীকে না হত্যা করেই ফিরে গেছিলেন। এবং তিনি অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন এবং কাঁদছিলেন। পরের দিন সকালে প্রহরীগুলো ব্যাংকের মালিককে যখন বলে যে তারা বন্দীকে পালিয়ে যেতে দেখেছে, তখন তিনি সেই চাবি নিয়ে রুমে যান এবং গোপনে সেই চিঠিটা নিয়ে নেন, এবং সেই চিঠিটাকে তিনি তার ফায়ার প্রুফ অগ্নি নিরোধক সিন্ধুকে বন্ধ করে রাখেন, এবং এখানেই গল্পটি শেষ হচ্ছে। এর পরবর্তী ভিডিওতে আমরা এই গল্প থেকে প্রশ্ন দেখব।